নমস্কার। আজকে আমরা একটা নির্দিষ্ট প্রতিবেদনের গভীরে যাব। এর শিরোনাম বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ, বৈশ্বিক পরিবর্তন ও স্থিতিস্থাপকতা। দেখুন, বিশ্বজুড়ে এত যে পরিবর্তন ঘটছে তার সাথে তাল মিলিয়ে আর নিজেদের ভেতরের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতি ঠিক কোন পথে চলছে, কি কি সুযোগ বা চ্যালেঞ্জ সামনে আসছে, সেটাই বোঝার চেষ্টা করব আমরা এই উৎস ধরে। ঠিক। আর শুরুতেই একটা বিষয় কিন্তু বেশ নজর কাড়ে। বিশ্ব অর্থনীতির এই যে টালমাটাল অবস্থা, তার মধ্যেও বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখার ক্ষমতাটা, এটা সত্যিই ভাবার মতো, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। এই উৎসটি আসলে বাংলাদেশের অর্থনীতির একটা সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করেছে। একদিকে যেমন ধরুন বিশ্ব পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো চ্যালেঞ্জগুলো দেখিয়েছে, তেমনি দেশের ভেতরের শক্তি, যেমন এই যে তৈরি পোশাক শিল্প বা রেমিটেন্সের ভূমিকা, সেগুলোর কথাও বলেছে। হ্যাঁ হ্যাঁ। আবার ভূরাজনীতির নতুন সমীকরণ বা ধরুন জলবায়ু পরিবর্তনের মতো কঠিন বাস্তবতার অর্থনৈতিক প্রভাব, ডিজিটাল প্রযুক্তির সম্ভাবনা আর ভবিষ্যতের রূপকল্প, এই সব কিছু মিলিয়েই আলোচনাটা এগোবে। আচ্ছা। উৎসটি মূলত স্থিতিস্থাপকতা, নতুন ভূরাজনৈতিক সমীকরণে বাংলাদেশের অবস্থান, জলবায়ু পরিবর্তনের সাথে অর্থনৈতিক অভিযোজন আর ডিজিটাল উদ্ভাবন, এই দিকগুলোতে বেশি আলোকপাত করেছে। আচ্ছা, তাহলে ওই স্থিতিস্থাপকতার বিষয়টা দিয়েই শুরু করা যাক। উৎস বলছে বিশ্বজুড়ে মন্দা চললেও বাংলাদেশের জিডিপি বেশ ভালোভাবেই এগোচ্ছে। হ্যাঁ, এগোচ্ছে। এর মূল কারণ হিসেবে তৈরি পোশাক বা আরএমজি খাতের কথা বারবার আসছে। কিন্তু শুধু কি আরএমজি? ভেতরের চাহিদা আর প্রবাসীদের পাঠানো টাকা রেমিটেন্সের কথাও তো বলা হচ্ছে। এগুলো কিভাবে এতটা সাহায্য করছে? এখানে মজার বিষয় হলো এই স্থিতিস্থাপকতাটা বেশ কয়েকটা স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। আরএমজি খাত অবশ্যই প্রধান চালিকা শক্তি, এতে কোনো সন্দেহ নেই। এটা আমাদের রপ্তানি আয়ের সিংহভাগ এনে দেয়, কর্মসংস্থান তৈরি করে। কিন্তু উৎস এটাও মনে করিয়ে দিচ্ছে যে একটা খাতের ওপর এত বেশি নির্ভরতা কিন্তু একটা ঝুঁকিও বটে। আচ্ছা। ধরুন যদি কোনো কারণে বিশ্ববাজারে পোশাকের চাহিদা কমে যায় বা বড় কোনো ক্রেতা মুখ ফিরিয়ে নেয়, তখন তো সমস্যা। ঠিক এখানেই অভ্যন্তরীণ চাহিদা আর রেমিট্যান্সের গুরুত্বটা চলে আসে। দেশের ভেতরের মানুষের ক্রয়ক্ষমতা যখন মোটামুটি সচল থাকে, তখন স্থানীয় বাজার অর্থনীতিকে একটা ভিত্তি দেয়। হ্যাঁ, সেটা ঠিক। আর রেমিটেন্স, সেটা তো সরাসরি বৈদেশিক মুদ্রার ভাণ্ডারকে পুষ্ট করে, যা আমদানি ব্যয় মেটাতে আর টাকার মান স্থিতিশীল রাখতে বিরাট ভূমিকা রাখে। এই দুটো ফ্যাক্টর অনেকটা বলা যেতে পারে শক অ্যাবজর্বারের মতো কাজ করে, বাইরের ধাক্কাগুলো সামলে নিতে সাহায্য করে। তার বিষয়টা এমন যে রপ্তানি যদি একটু হোঁচট খায়ও, দেশের ভেতরের চাহিদা আর রেমিটেন্স কিছুটা হলেও সেটা পুষিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। হ্যাঁ, কিছুটা হলেও। কিন্তু এই যে আরএমজির ওপর নির্ভরতার ঝুঁকির কথা বললেন, উৎস কি এই ঝুঁকি কমানোর কোনো পথের দিকে ইঙ্গিত করেছে? হয়তো পরের আলোচনাগুলোতে সেটার উত্তর পাবো আমরা। অবশ্যই অর্থনৈতিক বৈচিত্র্যকরণের প্রশ্নটা এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যা নিয়ে আমরা পরে ডিজিটাল অর্থনীতি বা সবুজ প্রযুক্তির আলোচনায় আসব। তবে তার আগে ভূ রাজনীতির দিকটা একটু দেখে নেওয়া যাক, কারণ এটাও তো বাণিজ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ঠিক, ভূ রাজনীতির প্রসঙ্গে আসি তাহলে। উৎস বলছে এশিয়ার উদীয়মান শক্তিগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থানটা বেশ কৌশলগত। খুবই গুরুত্বপূর্ণ অবস্থান। এর ফলে বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষ করে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, বিআরআই বা এই ধরনের বড় বড় অবকাঠামো প্রকল্পের কথা আসছে। উৎস এগুলোর দীর্ঘমেয়াদী সুবিধার পাশাপাশি কিছু সম্ভাব্য ঝুঁকির কথাও বলছে। হ্যাঁ, আবার এটাও বলছে যে শুধু পুরনো বা পরিচিত বাজারগুলোর দিকে না তাকিয়ে নতুন বাণিজ্য অংশীদার খোঁজাটা জরুরি হয়ে পড়েছে। বিষয়টা সত্যি খুব আকর্ষণীয় হয়ে উঠছে, কারণ একদিকে সুযোগ, অন্যদিকে ঝুঁকি। হ্যাঁ, যদি আমরা এটিকে বৃহত্তর চিত্রের সাথে সংযুক্ত করি, তাহলে দেখব বাংলাদেশের এই ভৌগোলিক অবস্থান একটা দারুণ সুযোগ তৈরি করেছে। ভারত ও চীনের মতো দুটো বৃহৎ অর্থনীতির মাঝে এর অবস্থান, আবার দক্ষিণ পূর্ব এশিয়ার কাছাকাছি, সব মিলিয়ে এটা বাণিজ্য ও বিনিয়োগের জন্য আকর্ষণীয় হয়ে উঠছে। ঠিক। কিন্তু এই কৌশলগত অবস্থানের কারণেই কিন্তু বড় শক্তিগুলোর প্রভাব বিস্তারের প্রতিযোগিতার একটা ক্ষেত্র হয়ে উঠছে। ও আচ্ছা।
বিআরআই এর মতো প্রকল্পগুলো একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটিয়ে বাণিজ্যের পথ খুলে দিতে পারে, তেমনি উৎস যেমনটা ইঙ্গিত দিচ্ছে এগুলোর সাথে বিশাল অঙ্কের ঋণের বোঝা বা ভূরাজনৈতিক শর্ত জড়িয়ে পড়ার ঝুঁকিও থাকে। হ্যাঁ, ঋণের ফাঁদ একটা বড় চিন্তা। হ্যাঁ, দেশের সার্বভৌমত্ব বা দীর্ঘমেয়াদী ঋণের ফাঁদে পড়ার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তাই এসব প্রকল্পে যুক্ত হওয়ার আগে খুব সতর্কতার সাথে বিচার বিশ্লেষণ প্রয়োজন। আর এই যে বাণিজ্য অংশীদারদের বৈচিত্র্যকরণের কথা বলা হলো, এর মানে কি? এর মানে হলো যে শুধু পশ্চিমা দেশ বা পরিচিত বাজারগুলোর উপর নির্ভর না করে অন্যান্য অঞ্চলের দিকেও মনোযোগ দিতে হবে। একদম তাই। উৎসের মূল যুক্তিটা হলো অর্থনৈতিক ঝুঁকি কমানো। আচ্ছা, ধরুন বাংলাদেশের রপ্তানির বড় অংশ যায় ইউরোপ বা আমেরিকায়। যদি সেখানকার অর্থনীতিতে মন্দা দেখা দেয় বা তারা কোনো কারণে আমদানি কমিয়ে দেয়, তাহলে আমাদের পুরো অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগবে। হ্যাঁ, লাগতেই পারে। কিন্তু যদি একই সাথে আসিয়ানভুক্ত দেশগুলো, মধ্যপ্রাচ্য বা আফ্রিকার দেশগুলোর সাথেও শক্তিশালী বাণিজ্য সম্পর্ক গড়ে তোলা যায়, তাহলে একদিকের ঝুঁকি অন্য দিক দিয়ে কিছুটা হলেও সামাল দেওয়া সম্ভব। এটাকে বলা যেতে পারে ঝুঁকির করজাইকরণ বা ঝুঁকি ছড়িয়ে দেওয়া। মানে সব ডিম এক চুরিতে না রাখা আর কি। ঠিক তাই। এটা অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য খুবই জরুরি একটা কৌশল। বোঝা গেল। আচ্ছা, বাণিজ্য আর ভূরাজনীতির বাইরেও তো বড় ঝুঁকি আছে, যেমন ধরুন জলবায়ু পরিবর্তন। উৎস তো বলছে এর অর্থনৈতিক প্রভাবটা এখন আর ভবিষ্যতের বিষয় নয়, বর্তমানেই টের পাওয়া যাচ্ছে। ঠিক ধরেছেন। বিশেষ করে কৃষি আর উপকূলীয় এলাকার কথা বলা হয়েছে। ঠিক। জলবায়ু পরিবর্তন এখন একটা কঠিন বাস্তবতা এবং উৎস বলছে এর অর্থনৈতিক মূল্য বাংলাদেশকে চুকাতে হচ্ছে, এবং সেটা এখনই। ভাবুন একবার, ঘন ঘন বন্যা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা বেড়ে যাওয়া, এগুলো আমাদের কৃষি উৎপাদনে সরাসরি আঘাত আনছে। উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়ছে, মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। এর ফলে শুধু যে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই নয়, দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য সবকিছুতেই প্রভাব পড়ছে। উৎস এই ক্রমবর্ধমান অর্থনৈতিক ব্যয়ের চিত্রটাই তুলে ধরেছে। তাহলে উপায় কি? উৎস কি শুধু সমস্যার কথাই বলেছে নাকি সমাধানের দিকেও কোনো ইঙ্গিত দিয়েছে? সরকারি উদ্যোগ বা আন্তর্জাতিক সহযোগিতার কথা কি এসেছে? হ্যাঁ, সমাধানের কথাও এসেছে। উৎস বলছে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া বা অভিযোজন এবং এর কারণগুলো প্রশমনের জন্য সরকারি উদ্যোগ চলছে, আন্তর্জাতিক সহযোগিতাও চাওয়া হচ্ছে। যেমন ধরুন লবণাক্ততা সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন, উপকূলে বেড়িবাঁধ নির্মাণ বা শক্তিশালীকরণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো ইত্যাদি। কিন্তু উৎস আরও একটা গুরুত্বপূর্ণ দিকে নজর টানছে, সেটা হলো এই চ্যালেঞ্জকেই সুযোগে পরিণত করা। সুযোগে পরিণত করা কিভাবে? মানে সবুজ প্রযুক্তি বা টেকসই পদ্ধতিতে বিনিয়োগকে শুধু পরিবেশ রক্ষার উপায় হিসেবে না দেখে নতুন অর্থনৈতিক প্রবৃদ্ধির ইঞ্জিন হিসেবে দেখার কথা বলা হচ্ছে। সবুজ প্রযুক্তি কিভাবে নতুন প্রবৃদ্ধির ইঞ্জিন হতে পারে একটু যদি ব্যাখ্যা করতেন। দেখুন, বিশ্বজুড়েই এখন পরিবেশ বান্ধব প্রযুক্তি আর টেকসই ব্যবসার চাহিদা বাড়ছে। বাংলাদেশ যদি নবায়নযোগ্য জ্বালানি, যেমন ধরুন সৌরবিদ্যুৎ, এনার্জি এফিশিয়েন্ট শিল্প কারখানা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পরিবেশ বান্ধব কৃষি, এই ক্ষেত্রগুলোতে মনোযোগ দেয়, তাহলে একদিকে যেমন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমবে, তেমনি অন্যদিকে নতুন শিল্প গড়ে উঠবে, নতুন কর্মসংস্থান তৈরি হবে। এই সবুজ অর্থনীতি ভবিষ্যতের অর্থনীতির একটা বড় অংশ হতে যাচ্ছে। আচ্ছা, উৎস ইঙ্গিত দিচ্ছে এখানে বিনিয়োগ করাটা একই সাথে পরিবেশ রক্ষা এবং অর্থনৈতিক অগ্রগতি একটা স্মার্ট কৌশল হতে পারে। তবে কি? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে যে এই সবুজ রূপান্তরের জন্য যে বিপুল পরিমাণ বিনিয়োগ দরকার, সেটা কিভাবে আসবে। সরকারি উদ্যোগ, বেসরকারি খাত এবং আন্তর্জাতিক অর্থায়ন সবকিছুর একটা সমন্বিত প্রচেষ্টা লাগবে এখানে। তার মানে একদিকে যেমন ঐতিহ্যবাহী খাতগুলোর ঝুঁকি কমাতে হবে, অন্যদিকে এই নতুন সবুজ অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। আচ্ছা, এই বৈচিত্র্যায়নের কথা যখন আসছেই, তখন ডিজিটাল বিপ্লবের প্রসঙ্গটাও আনা দরকার। উৎস বলছে বাংলাদেশের প্রযুক্তি খাত বেশ দ্রুত এগোচ্ছে। হ্যাঁ, এগোচ্ছে। এবং এটা অর্থনীতিকে নতুন দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করছে। ঠিক, প্রযুক্তি খাত বা ডিজিটাল অর্থনীতি হল বৈচিত্র্যায়নের আরেকটা বড় ক্ষেত্র।
আমরা প্রায়ই শুনি যে অর্থনীতি শুধু তৈরি পোশাকের ওপর নির্ভরশীল হয়ে আছে। এটা তো একটা পরিচিত কথা। এই নির্ভরতা কমাতে আইটি সেবা রপ্তানি, ফ্রিল্যান্সিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ই-কমার্স, ফিনটেক এগুলোর বিরাট সম্ভাবনা রয়েছে। উৎস এই ক্রমবর্ধমান খাতের দিকেই ইঙ্গিত করছে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। সেটা কি? এই ডিজিটাল অর্থনীতির সুবিধা পুরোপুরি নিতে হলে আমাদের প্রয়োজন দক্ষ জনশক্তি। আপনার হাতে দারুণ প্রযুক্তি থাকতে পারে, কিন্তু সেটা চালানোর মতো লোক না থাকলে তো লাভ নেই, তাই না? ঠিক। এখানেই তাহলে শিক্ষা আর প্রশিক্ষণের গুরুত্বটা চলে আসছে। উৎস কি এ বিষয়ে জোর দিয়েছে? হ্যাঁ, খুব জোরালোভাবেই দিয়েছে। উৎস বলছে, ভবিষ্যতের অর্থনীতির জন্য প্রস্তুত হতে হলে মানব পুঁজির উপর বিনিয়োগ করতেই হবে। মানব পুঁজি? হ্যাঁ, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, যাতে ছেলেমেয়েরা একেবারে স্কুল পর্যায় থেকেই বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত মানে স্টেম বিষয়ে আগ্রহী হয় এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে। কারিগরি শিক্ষার মান বাড়াতে হবে। আর যারা কাজ করছে ইতিমধ্যে? হ্যাঁ, শুধু তাই নয়, যারা ইতিমধ্যে কর্মক্ষেত্রে আছে তাদেরও নতুন প্রযুক্তি সম্পর্কে জানার ও শেখার সুযোগ তৈরি করতে হবে। উৎস আরও বলছে, দেশে যে স্টার্টআপ ইকোসিস্টেম বা ইনোভেশন হাবগুলো গড়ে উঠছে সেগুলোকে উৎসাহিত করতে হবে। স্টার্টআপগুলো কিভাবে সাহায্য করে? এগুলো নতুন ধারণা তৈরি করে, ঝুঁকি নেয় আর অর্থনীতিতে একটা আলাদা গতিশীলতা যোগ করে, মানে নতুন পথের সন্ধান দেয়। তাহলে আমরা দেখলাম, একদিকে যেমন পোশাক শিল্প আর রেমিটেন্সের মতো পুরনো শক্তিগুলো অর্থনীতিকে ধরে রেখেছে, তেমনি ভূরাজনীতি, জলবায়ু পরিবর্তন আর ডিজিটাল বিপ্লবের মতো নতুন বাস্তবতাগুলো সুযোগ আর চ্যালেঞ্জ দুটোই তৈরি করছে। কিন্তু উৎস কি শুধু সম্ভাবনার কথাই বলছে, নাকি সামনে কিছু কঠিন চ্যালেঞ্জের কথাও স্বীকার করছে? অবশ্যই চ্যালেঞ্জের কথা স্বীকার করছে। উৎস বেশ কিছু দীর্ঘস্থায়ী সমস্যার কথা উল্লেখ করেছে, যা অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। যেমন ধরুন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ এটা সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়িয়ে দেয়। হ্যাঁ, এটা তো আমরা টের পাচ্ছি। আয় বৈষম্য, অর্থাৎ ধনী দরিদ্রের মধ্যে পার্থক্য বেড়ে যাওয়া, এটাও একটা উদ্বেগের বিষয়, কারণ প্রবৃদ্ধির সুফল যদি সবার কাছে না পৌঁছায় তাহলে সামাজিক অসন্তোষ তৈরি হতে পারে। আর সুশাসনের অভাব বা ধরুন প্রাতিষ্ঠানিক দুর্বলতা থাকলে দুর্নীতি বাড়ে, যা সার্বিক উন্নয়নের গতিকে কমিয়ে দেয়। এগুলো বেশ বড় চ্যালেঞ্জ। তাহলে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে এগিয়ে যাওয়ার পথটা কি? উৎস কি কোনো রোড ম্যাপের কথা বলছে? এই যে ভিশন 2041-এর কথা তো আমরা প্রায়ই শুনি। হ্যাঁ, উৎস বলছে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হলে দুটো জায়গায় কৌশলগত বিনিয়োগ দরকার। এক হলো ভৌত অবকাঠামো, যেমন বিদ্যুৎ, জ্বালানি, উন্নত সড়ক ও রেল যোগাযোগ, বন্দর সুবিধা ইত্যাদি। এগুলো ছাড়া অর্থনৈতিক চাকা সচল রাখা কঠিন। ঠিক। আর দ্বিতীয় হলো মানব উন্নয়ন, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, দক্ষতা বৃদ্ধি। এই দুটো ক্ষেত্রে পরিকল্পিত এবং কার্যকর বিনিয়োগ না হলে টেকসই প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। আর ভিশন 2041? আর ভিশন 2041, এটা হলো একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য। 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটা উন্নত দেশে পরিণত করা। উৎস এই লক্ষ্যটাকে একটা দিক নির্দেশনা হিসেবে দেখছে, যা বর্তমানের নীতি নির্ধারণ ও বিনিয়োগকে প্রভাবিত করছে বা করা উচিত। পথটা সহজ নয়, অনেক বাধা আছে, কিন্তু উৎস ইঙ্গিত দিচ্ছে যে সঠিক পরিকল্পনা, কার্যকর বাস্তবায়ন আর এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার সদিচ্ছা থাকলে এই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। চমৎকার একটা আলোচনা হলো। তাহলে পুরো বিষয়টাকে যদি এক জায়গায় আনার চেষ্টা করি, বাংলাদেশের অর্থনীতি তার তৈরি পোশাক আর রেমিটেন্সের উপর ভর করে একটা স্থিতিস্থাপকতা দেখাচ্ছে বটে, কিন্তু একই সাথে এই নির্ভরতা কমানোর তাগিদও রয়েছে। ঠিক। তো বিরাট চ্যালেঞ্জকে যেমন মোকাবিলা করতে হচ্ছে, তেমনি সবুজ অর্থনীতিতে নতুন সম্ভাবনাও দেখা হচ্ছে। ডিজিটাল প্রযুক্তি অর্থনীতিতে বৈচিত্র্য আনার আশা জাগাচ্ছে। তবে মুদ্রাস্ফীতি, আয় বৈষম্য আর সুশাসনের মতো চ্যালেঞ্জগুলো বেশ বড়। এগুলো কাটিয়ে উঠে অবকাঠামো আর মানব উন্নয়নের সঠিক বিনিয়োগের মাধ্যমেই ভিশন 2041-এর স্বপ্ন সত্যি হতে পারে। এই ছিল মোটামুটি উৎসের মূল কথাগুলো। ঠিক বলেছেন। উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে
যদি একটা শেষ কথা বা চিন্তার খোরাক দিতে হয় তাহলে বলা যায় মনে হচ্ছে 2041 সালের মধ্যে উন্নত দেশ হওয়ার লক্ষ্যটা পূরণ হবে কিনা তা অনেকাংশেই নির্ভর করছে দুটো জিনিসের মধ্যে ভারসাম্য রক্ষার উপর। কি একদিকে অর্থনৈতিক বৈচিত্র্যকরণ, অর্থাৎ শুধু পোশাক শিল্প নয় বরং প্রযুক্তি, সবুজ শক্তি বা অন্যান্য সম্ভাবনাময় খাতে কতটা সফলভাবে প্রসার ঘটানো যায়, আর অন্যদিকে জলবায়ু পরিবর্তনের মতো অনিবার্য ঝুঁকি মোকাবেলা এবং আয় বৈষম্যের মতো সামাজিক চ্যালেঞ্জগুলো কতটা কার্যকরভাবে কমানো যায় তার উপর। ভারসাম্যটা জরুরি। হ্যাঁ, উৎস আমাদের একটা সম্ভাব্য পথের দিশা দিয়েছে, কিন্তু শ্রোতাদের জন্য হয়তো প্রশ্নটা এখানে যে এই উৎসে আলোচিত বিষয়গুলো ছাড়াও এমন কোনো অপ্রত্যাশিত বৈশ্বিক ঘটনা বা দেশের ভেতরের কোনো কারণ থাকতে পারে যা বাংলাদেশের এই 2041 সালের দিকে এগিয়ে চলার পথকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে। এটা নিয়ে নিশ্চয়ই ভাবনার অবকাশ আছে।